আমন রোপণ শেষ হয়েছে কদিন হলো। পানির সাথে সখ্য গড়ে ধানের চারাগুলো বেড়ে উঠছে প্রতিদিন। হাওয়ায় দুলে ওঠা ধানের চারায় দোলা দিয়ে যায় চারদিক থেকে আসা 4টি রেল লাইন। সমান্তরাল লাইনগুলো মেশে বাংলাদেশের অন্যতম এক আদি জনপদের কেন্দ্রে। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, মিশ্র সংস্কৃতি আর কৃষির গণ্ডি পেরিয়ে ট্রেনের হুইসেল, হকারের হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা এই শহরকে পরিচিত করেছে এক অদ্ভুত মিলনস্থল হিসেবে। পার্বতীপুর। ইতিহাস বলছে কিচন রাজার এক মেয়ে ছিল, নাম পায়রাবতী। খোলাহাটির কাছে কিচন রাজার ছিল এক বিলাসগড়। সেই বিলাসগড়ের কাছেই পায়রাবতী অপহৃত হয়ে শ্লীলতাহানির শিকার হন। সেই দুঃখে দিঘির জলে আত্মহত্যা করেন পায়রাবতী। এই ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের নাম হয়ে ওঠে পায়রাবতীপুর, পরবর্তীতে পার্বতীপুর। অন্য সূত্র বলছে পার্বতী দেবীর আরাধনালয়ে জনমানুষের মনে যে প্রভাব, সেই প্রভাবেই এই নাম হয়ে উঠেছিল পার্বতীপুর। পরবর্তীতে রেল যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও ঠিক ততটা উন্নত হয়ে উঠতে পারেনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব মিলিয়ে কেমন আছে পার্বতীপুরের মানুষ, সেসব নিয়েই বলছি এখন। দিনাজপুর জেলায় অবস্থিত এই উপজেলা হল রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পার্বতীপুরের নাম শুনলে প্রথমেই মাথায় আসে রেলওয়ে জংশনের কথা। উত্তরবঙ্গের 4 মাথাকে রেল যোগাযোগে যুক্ত করেছে এই ছোট্ট শহরটি। মিটার গেজ, ব্রড গেজ আর ডুয়াল গেজ 3 ধরনের লাইন এসে মিলেছে পার্বতীপুরে। পশ্চিমে দিনাজপুর হয়ে পঞ্চগড়, উত্তরে নীলফামারী, পূর্বে রংপুর হয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট এবং দক্ষিণে ঢাকা, খুলনা, রাজশাহীমুখী আন্তনগর ও মেইল ট্রেনে প্রতিদিন যাতায়াত করছে লাখো মানুষ। শুধু যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনেও বিশেষ গুরুত্ব রয়েছে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের। মোট 24টি ট্রেন চলাচল করে। খুলনা থেকে আমাদের পার্বতীপুর, পদ্মা, মেঘনা, যমুনাতে যে বিটিওর মাধ্যমে তেল পণ্য বহন করে, এতে রেল অনেক উপার্জন করে। আর বেসরকারি ট্রেনের ক্ষেত্রে আমাদের এখানে একটি মাত্র খুলনা মেল ট্রেন চলাচল করে। আগের থেকে এখন রেল সেবার মান অনেক অংশে বেশি হয়েছে। রেল যদি ডবল লাইন করতে পারে তাহলে যাত্রীরা উপকৃত হবে এবং রেলওয়েতে অনেক উপকৃত হবে। নতুন যে ট্রেনগুলো দিয়েছে, ট্রেনগুলো অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো, এবং আমি জেনেছি যে আরও কিছু কোচ আসবে। উত্তরের বিশাল এই উপজেলাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে একটা কয়লা খনি। উপজেলার বড়পুকুরিয়ায় 1985 সালে সন্ধান মেলে এই খনির, যেখানে পাওয়া যায় বিটুমিনাস কয়লা। প্রায় 6.5 বর্গ কিলোমিটার এলাকায় কয়লার মজুত রয়েছে প্রায় 400 মিলিয়ন মেট্রিক টন। এর পাশেই তৈরি করা হয়েছে দেশের অন্যতম বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, যার একমাত্র কাঁচামাল হল এই কয়লা। কৃষিতে পার্বতীপুরের ভূমিকা অনন্য। দিনাজপুরকে বলা হয় দেশের খাদ্য ভাণ্ডার। চাল উৎপাদনে শীর্ষ এই জেলার মোট চালের অনেকটাই আসে পার্বতীপুর থেকে। বিশেষ করে সুগন্ধি চাল উৎপাদনে নাম কুড়িয়েছে পার্বতীপুর, যা বিদেশেও রপ্তানি হয়। মোট ধানের আবাদি জমির উপামনের তার প্রায় 50% জমি কিন্তু আমাদের এই সুগন্ধি ধান। আমরা এই ধানটি কৃষকদের মাঝে যাতে এই ধানটি উৎপাদনের জন্য কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা সর্বদাই চেষ্টা করে আসছি এবং পরামর্শ দিয়ে আসছি। শস্যের নিবিড়তা যেটা আমরা বলি, এই শস্যের নিবিড়তা 226%।
আমরা কৃষকদের মাঝে এই শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি। রোপা আমন এবং বোরো ধান এর মাঝে যদি আমরা অন্য একটি ফসল, বিশেষ করে সরিষা বা সবজি জাতীয় কোনো ফসল করা যায়, এতে করে আমাদের 2 ফসলি যে জমিগুলো রয়েছে, এই 2 ফসলি জমিগুলো কিন্তু 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। এই উপজেলায় অবস্থিত মৎস্যবীজ উৎপাদন খামার বা হ্যাচারিতে প্রতি বছর লক্ষ লক্ষ রেণু ও পোনা উৎপাদন হয়। দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা চাহিদা অনুযায়ী মৎস্যবীজ সংগ্রহ করেন এখান থেকে। শুধু তাই নয়, লোনা পানির গলদা চিংড়ির পিএল প্রতি বছর প্রায় 5 লাখ পিস উৎপাদন হয়। যে আমাদের এখানে যে ব্রুড মাছ আছে, অর্থাৎ বাবা মা মাছ আছে যেগুলো, সেগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন, যার কারণে তাদের কাছ থেকে আমরা যে রেণুপোনা পাচ্ছি, এই রেণুপোনা চাষ করে খামারিরা যথেষ্ট পরিমাণ লাভবান হচ্ছে। আমাদের অত্যন্ত গর্বের একটা জায়গা যে এখান থেকে গলদা চিংড়ির পিএল এবং জুভেনাইল উৎপাদিত হয়, এবং এই গলদা চিংড়ির জুভেনাইল এবং পিএল আমরা আমাদের যে উত্তরবঙ্গের যে খামারিরা আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের এই গলদা চিংড়ির পিএল এবং জুভেনাইল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের এই উপজেলাটিতে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কোনোটির বয়স পেরিয়েছে শতক। আগে ঐতিহ্যের সুনাম থাকলেও সময়ের সাথে সেই ঐতিহ্য হারিয়েছে। পার্বতীপুরে রয়েছে 11টি কলেজ, 60টি উচ্চ বিদ্যালয়, 81টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, 104টি প্রাথমিক বিদ্যালয়, 35টি মাদ্রাসা, একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, 24টি স্যাটেলাইট বিদ্যালয়, একটি কমিউনিটি বিদ্যালয় ও একটি বিএড কলেজ। শতবর্ষী জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় এখনও উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ডিস্ট্রিক্ট কালেক্টর সাহেব একজন ছিলেন, ওনার নাম জ্ঞানেন্দ্রনাথ, এখনও ওখানে লেখা রয়েছে। তো ওনার নামকরণে কিন্তু জ্ঞানাঙ্কুর পাইলট, কিন্তু এখন অনেকে সেটাকে একটু অন্যরকম বলে যে জ্ঞানের অঙ্কুর থেকে জ্ঞানাঙ্কুর। দুধের স্বরটুকু তারা কিন্তু যেরকম আমরা বেছে খাই, ওই রকম ভালো বাচ্চাগুলো আর এদিকে থাকতে চায় না। তারা কিন্তু ওই বিজ্ঞানে, তারপর আরও অন্য অন্য জায়গায় সারা বাংলাদেশে ভালো শিক্ষা পড়ে সেখানে কিন্তু চলে যাচ্ছে, এটা চয়েস করতেছে তারা। তো তার কারণে আমরা বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, কারণ আমরা ওই মেরিট যে বাচ্চাগুলোকে ধরে রাখতে পারতেছি না। এই যে একটা সমস্যা, এটার থেকে আমরা একটু বের হতে চেষ্টা করতেছি। টিচারদের কমতি আমি এখানে বলবো না, টিচার যেরকম যে মানের এখনও তাই আছে। পার্বতীপুর মাটি ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের এক অনন্য জনপদ। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে জীবনযাত্রার ধারা। কৃষিক্ষেত্রের বাইরে মানুষ আজ ব্যবসা বাণিজ্য, শিল্প ও চাকরি জীবনে যুক্ত হয়েছে। কিন্তু ধানের ক্ষেত, গমের দানা কিংবা আলুর প্রাচুর্য এখনও যেন স্মরণ করিয়ে দেয় এ ভূমির শিকড়। তবে শুধু কৃষিই নয়, শিল্পেও জেগে উঠেছে পার্বতীপুর। বড়পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, পেট্রোবাংলার ডিজেল হেড ডিপো কিংবা রেলওয়ের কেন্দ্রীয় ইঞ্জিন কারখানা সবই এ জনপদের আধুনিক সম্ভাবনার প্রতীক। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। কৃষি, শিল্প, ব্যবসা আর বনসম্পদের সমন্বয়ে পার্বতীপুর আজ শুধু একটি উপজেলা নয়, বরং সম্ভাবনার আলোকে জ্বলজ্বলে এক জনপদের নাম। বিভিন্ন প্রজেক্টগুলো চলার কারণে আমাদের পার্বতীপুরের ব্যবসায়িক অবস্থানটা অনেকটা ভালো, আবার অনেকটা খারাপও। এগুলো প্রজেক্টের দোষের কারণে। আমাদের এই ব্যবসাগুলো আসলে যে পরিমাণ এক্সপান্ড হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয়নি। ব্যবসা যে আমরা এক্সপান্ড করব, ম্যাক্সিমাম জায়গা রেলের জায়গা এবং বিভিন্ন সরকারি এপি সম্পত্তি, খাস সম্পত্তি। যেমন আমাদের এই মার্কেটের কথা ধরুন, এই মার্কেটের এই অবস্থা অনেক দিন থেকেই। আমরা এই মার্কেটটা ডেভেলপ করতে পারতেছি না, কারণ এগুলো এপি সম্পত্তি। মুক্তিযুদ্ধের নৃশংস স্মৃতি রয়েছে বাংলাদেশের অন্যতম এই রেল শহরে। 1971 সালের 8 এপ্রিল খোলাহাটি ও বদরগঞ্জ রেল লাইনের দক্ষিণে রামকৃষ্ণপুর, বাগবার ও পেয়াদাপাড়ায় পাক সেনারা 300 জনকে হত্যা করে এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে।
বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বর্ণনা উঠে এসেছে অনেক বইয়ে। সেখানে বলা হচ্ছে রেলওয়ে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষকে হত্যা করা হয় এই পার্বতীপুরে। বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের পর তাদের নিক্ষেপ করা হতো ইঞ্জিনের বয়লারে। ধর্মীয় সহাবস্থানেও পার্বতীপুর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বতীপুর উপজেলায় 450টি মসজিদ, একটি বৌদ্ধবিহার, 42টি মন্দির ও একটি গির্জা রয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় দুর্গাপূজা মণ্ডপের দেখা মেলে এই উপজেলার ভবের বাজারে। পার্বতীপুর পূর্বে রংপুর জেলার হাবড়া থানার অন্তর্গত ছিল। পরবর্তীতে 1800 সালে হাবড়া থানা বিলুপ্ত করে পার্বতীপুর থানা সৃষ্টি করে রংপুর থেকে দিনাজপুর জেলায় স্থানান্তর করা হয় এবং পার্বতীপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। 1947 সালে দেশ বিভাগের সময়ে ভারত থেকে অনেক অবাঙালি পার্বতীপুরে এসে বসতি গড়ে তোলে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের কিছুদিন পরেই পার্বতীপুর পৌরসভার জন্ম হয়। প্রথমের দিকে ছিল তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে। পরবর্তীতে 1999 সালে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। 395 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার জনসংখ্যা প্রায় 4 লাখ। স্টেশনের পূর্ব ও পশ্চিমে নতুন ও পুরাতন বাজার নিয়ে পার্বতীপুর শহর। যেভাবে বিকশিত হওয়ার কথা সেভাবে বিকশিত হয়নি এই শহর। নাগরিক সুযোগ সুবিধাও তেমন বাড়েনি। পার্বতীপুর তো অনেক সমস্যা। মেন সমস্যা তো আপনার কর্মসংস্থানের অভাব। এখানে তো অনেক পুরাতন শহর, সেরকম কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। বাজারের রাস্তাঘাটগুলো একটু ভেঙে চলে গেছে, এই জন্য খুব যানজট প্রবাহিত হয় মাঝে মাঝে। সামান্য একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি পাস করার কোনো ব্যবস্থা থাকে না। মাদকের দিকটা থেকে আমাদের পার্বতীপুর খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আর দ্বিতীয়ত সমস্যা হচ্ছে আপনার এই অনলাইন যে জুয়াটা, এটা প্রচুর পরিমাণে একদম ভাইরাল হয়ে গেছে। শহরে কিছু কম দেখা গেলেও দেখা গেছে যে আপনার গ্রাম সাইডগুলোতে এটা খুবই বেশি আর কি। পার্বতী পৌরসভার যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম জমি হচ্ছে রেলওয়ে, সেজন্য এই শহরটা আসলে ওইভাবে গড়ে উঠতে পারে না। এই যে মাদকাসক্তের যে হাবটা গড়ে উঠছে, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, আমাদের কাছে যেটা উপলব্ধি সেটা হচ্ছে এই পৌরসভার এই মানুষগুলো আসলে এদের স্থায়ী বাস এখানে না, এরা বাইরে থেকে বিভিন্নভাবে ভ্রাম্যমানভাবে এসেছে। এই উপলব্ধি যেটা যে মেন কাজটুকু যেটা পৌরসভার এই ভ্রাম্যমান মানুষগুলোকে নিয়ে কিছু একটা করা, এদেরকে পুনর্বাসিত করা হলে একটা সুন্দর পার্বতীপুর, আমরা মাদকমুক্ত একটা পার্বতীপুর উপহার দিতে পারবো। প্রায় 24টা প্রকল্পের মাধ্যমে আমরা রাস্তা এবং ড্রেনের কাজগুলো করছি। কাজগুলো এখন চলমান এবং খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে। এবং আমরা যে গ্রামীণ অবকাঠামোর আওতায় যে প্রকল্পগুলো নিয়েছি পৌরসভার বাইরে, সেগুলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। পার্বতীপুর বাংলাদেশকে দিয়েছে বেশ কয়েকজন দেশবরেণ্য ব্যক্তিকে। তাদের সবাই যার যার অবস্থান থেকে চিনিয়েছেন দিনাজপুরের এই উপজেলাকে। তবে সবার আগে যে নামটি উঠে আসে সেটি হলো ফুটবলার সামাদ। তাকে এই উপমহাদেশের ফুটবলের জাদুকর বলা হয়ে থাকে। ভারতের বিহারে জন্ম হলেও চাকরি সূত্রে সৈয়দ আব্দুস সামাদ থিতু হন এই পার্বতীপুরে। তার স্মরণে সামাদ স্মৃতি ক্রীড়া সংঘ গঠন করা হলেও বেশ কয়েক বছর ধরে অবহেলিত। এই পার্বতীপুরকে চিনেছি হচ্ছে ফুটবল জাদুকর আব্দুস সামাদ, এবং অনেক সময় শোনা যায় যে তার স্মৃতি রক্ষার্থে কোনো ব্যবস্থা নেই। এখানে আমাদের আব্দুস সামাদ একটা স্মৃতি সংঘ আছে, এবং তিনি যেহেতু রেলের কর্মচারী ছিলেন, ফলে ওইখানে রেলের পুরাতন একটা খুব সুন্দর একটি মাঠ আছে। আমি তাদের মাঝে কিছু ফুটবল সামগ্রী, ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি, এবং আমি দেখে এসেছি চমৎকার একটি জায়গা, কিন্তু অবহেলায় আসলে জায়গাটা নষ্ট হয়ে গেছে। খুব চমৎকার একটি অডিটোরিয়াম আছে যেটি কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে, ফলে এটি সংস্কার করার উদ্যোগ নিচ্ছি। এবং স্থানীয় পর্যায়ে আমাদের যে প্রকল্প নিয়ে তাদের ওই জায়গাটা যদি আরও সুন্দর করে দেওয়া যায়, আসলে আমরা কৃতিমানদের এই স্মৃতিগুলো রক্ষা না করতে পেরে আমাদের মাঝে আসলে কৃতিমান এভাবে গড়ে ওঠে না। আমরা যদি তাদের সম্মান দিই, তাদের স্মৃতিগুলো যদি আমরা ধরে রাখি, ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে আমার মনে হয় যে আরও আগ্রহী হবে। Bangladesh
পার্বতীপুর শুধু রেল আর কৃষি নয়, এখানে বেঁচে আছে শত বছরের সংস্কৃতি। সাঁওতাল, ওরাও সহ নানা আদিবাসী জনগোষ্ঠী তাদের গান, নাচ, উৎসব আর শ্রম দিয়ে সমৃদ্ধ করেছে এই জনপদকে। তাদের জীবন যেন মাটির গন্ধে ভরা এক চলমান কবিতা। সাঁওতাল ভাষার লিখিত রূপ নিয়ে কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী সময়ের আবর্তে হারিয়ে ফেলেছে নিজেদের সংস্কৃতি, তবে এখনও ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে সাঁওতালরা। বড়রা শিখিয়ে পড়িয়ে গড়ে তুলছেন ছোটদের। আমরা আসলেই বিভিন্ন কারণে আমাদের সংস্কৃতিগুলোকে হারাচ্ছি। এখানে সরকারি যেমন পৃষ্ঠপোষকতার কিছু অভাব রয়েছে এবং আমাদেরও কিছু অসচেতনতা সেই বিষয়গুলো রয়েছে। এই জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলোকে মানে একটা সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার আমরা চেষ্টা করছি, এবং পাশাপাশি আমাদের যে সামাজিক ব্যবস্থা আছে, যে রীতিনীতি আছে, সেগুলোকেও আমরা কীভাবে সরকারিভাবে একটা পৃষ্ঠপোষকতার জায়গায় আনতে পারি। সরকারি পৃষ্ঠপোষকতার ব্যাপারটা একটু জোর দিচ্ছে এই জন্য যে আমরা আদিবাসীরা সবাই অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এগুলো আমাদের সেখানে প্রভাবগুলো আমাদের কম। তো যার কারণে আমাদের সংস্কৃতি যে আমরা যদি চর্চা করি সেটার জন্য যে একটা অনুকূল পরিবেশ দরকার, সেটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না সব জায়গায়। এখানকার রঙিন উৎসব, মাটির ঘ্রাণ, সাঁওতালদের ঢোলের শব্দ সব মিলিয়ে পার্বতীপুরকে করে তুলেছে এক বৈচিত্র্যের জনপদে। এখানে ঐক্য মানে ভিন্নতাকে বুকে টেনে নেয়া। দুঃখ কষ্ট যাই থাক, আনন্দ যেন মলিন হয় না কখনো। ইতিহাসের গভীরতা আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে পার্বতীপুর দাঁড়িয়ে আছে আজও উত্তরবঙ্গের এক আলোকবর্তিকা হয়ে।